সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা অনেক মনোযোগ দিয়ে এখন পড়াশোনা করছো, কারণ সামনে তো তোমরা এইচএসসি পরীক্ষার্থী। তো কাজেই তোমরা এখন পূর্ণ মনোযোগে পড়াশোনা করবে। গত সপ্তাহে আমি অ্যালকোহলের বিক্রিয়া তোমাদের দেখিয়েছি, অ্যালকোহলের প্রস্তুতি এবং শনাক্তকরণ। আজকে আমরা ইথার এবং এমিন নিয়ে একটু কথা বলবো। প্রথমে আসি ইথার। ইথারের একটা প্রস্তুতি, উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়াটা একটু দেখাই তোমাদের। এটা অ্যালকোহলে দ্রবীভূত সোডিয়াম অ্যালকক্সাইড এবং অ্যালকাইল হ্যালাইডকে একত্রে যদি উত্তপ্ত করা হয় তাহলে ইথার উৎপন্ন হয়। যেমন সোডিয়াম অ্যালকক্সাইড বা পটাশিয়াম অ্যালকক্সাইড দিলেও হবে, আর অ্যালকাইল হ্যালাইড RX, এগুলো হচ্ছে সব অ্যালকোহলে দ্রবীভূত। এটাকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে ইথার উৎপন্ন হবে এবং NaX। তো এটা যদি স্পেসিফিক করে লিখি, মনে করো আরটাকে যদি আমি ইথাইল মূলক লিখি, তাহলে কি হবে? এটা সোডিয়াম ইথক্সাইড। আর হচ্ছে এটাকে যদি আমি মিথাইল আয়োডাইড লিখি তাহলে কি উৎপন্ন হবে? C2H5OCH3, ইথাইল মিথাইল ইথার অথবা মিথক্সি ইথেনও বলে, আর এখানে NaI। এটা হচ্ছে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। এই বিক্রিয়াটা একটু বিখ্যাত এই কারণে যে দেখো, এই বিক্রিয়াতে এখানে আমার এই যৌগটাতে আমার কার্বনের সংখ্যা হচ্ছে 2, এই যৌগটাতে কার্বনের সংখ্যা 1। এই 2 আর 1 মিলিত হয়ে এখানে কিন্তু কার্বনের সংখ্যা বেড়ে গেল, 3 হয়ে গেল। টোটাল 2 আর 1 3। তো কার্বনের সংখ্যা কমানো এবং কার্বনের সংখ্যা বাড়ানোর যে বিক্রিয়াগুলো সাধারণত থাকে, এই বিক্রিয়াগুলো একটু ইম্পর্টেন্ট বিক্রিয়া। যেমন এই বিক্রিয়াটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া, উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। তো ইথারে আসলে খুব বেশি ইম্পর্টেন্ট বিক্রিয়া তেমন একটা নাই, বাকি যা আছে তোমরা পড়ে নিও। এখন আমি এমিনে চলে যাই। এমিনের প্রস্তুতিতে অনেকগুলো বিক্রিয়া দেখবা, বইতে আছে, তোমরা এগুলো একটু দেখবা। এর মধ্যে যেটা ইম্পর্টেন্ট বিক্রিয়া, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া বা হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন, এই বিক্রিয়াটা নিয়ে একটু কথা বলি। এটা হচ্ছে এমিন প্রস্তুতির বিক্রিয়া, মূলত প্রাইমারি এমিন এবং অ্যারোমেটিক এমিন এই বিক্রিয়ার সাহায্যে প্রস্তুত করা হয়। এটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড থেকে। অ্যাসিড অ্যামাইডের সংকেত কি? অ্যাসিড অ্যামাইডের হচ্ছে আমাদের কার্যকরী মূলক হচ্ছে CONH2। হ্যাঁ, এটার সাথে এই যে এটা হচ্ছে অ্যাসিড অ্যামাইডের সংকেত। এইটা তার সাথে ব্রোমিন, তার সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণকে আমরা যদি উত্তপ্ত করি তাহলে আমরা পাবো প্রাইমারি এমিন আর NH2। এছাড়া আর কি উৎপন্ন হবে? NaBr, তারপরে Na2CO3, পটাশিয়াম সোডিয়াম কার্বনেট আর পানি। এটা হচ্ছে আমাদের প্রাইমারি এমিন। এখন এখানে দেখো, বিক্রিয়াটার নাম হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ। হফম্যান বিজ্ঞানীর নামে ক্ষুদ্রাংশকরণ শব্দটা কি? যে ওই যে আগে বলছিলাম যে উইলিয়ামসনে কার্বনের সংখ্যা বাড়ে, আর এখানে এই বিক্রিয়াতে কার্বনের সংখ্যা কমে। যেমন মনে করো যে এখানে হচ্ছে কার্বনের সংখ্যা, যদি আমি স্পেসিফিক করে লিখি, আর তুলে দিই CH3, আর এখানেও যদি আমি CH3 লিখি, তাহলে দেখো এই বিক্রিয়াটাতে এখানে কার্বনের সংখ্যা 1 আর 1 2, এখান থেকে এখানে কমে হয়ে গেল 1। এই যে কার্বনের সংখ্যা কমে গেল বিক্রিয়াতে, এই জন্য এটার নাম হচ্ছে ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। এবং এই বিক্রিয়ার সাহায্যে প্রাইমারি এমিনও তৈরি হয়। এছাড়া আমরা অ্যারোমেটিক এমিনও তৈরি করতে পারি। এখানে যদি মনে করো আমরা বেনজিন দিয়ে দিই, তাহলে এখানে কি হবে? এখানে
এটা হচ্ছে অ্যারোমেটিক এমিন বা এনিলিন বলে এটাকে, এনিলিন। আর এর আগে আমরা প্রাইমারি এমিন প্রস্তুতির এই হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া দিয়ে কিন্তু এটা আমি একবারে করে ফেললাম, প্রাইমারি এমিনও তৈরি করলাম আর এনিলিনও তৈরি করলাম। তো এটা প্রস্তুত করা যায়। তো এটা গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। এছাড়া আর যে অ্যারোমেটিক এমিন তৈরির আরো অনেক বিক্রিয়া আছে। অ্যারোমেটিক এমিন তৈরির আরেকটা বিক্রিয়া আমরা বলতে পারি যে নাইট্রোবেনজিন থেকে নাইট্রোবেনজিনকে বিজারিত করলে বিজারক হিসাবে আমরা নিতে পারি টিন আর হচ্ছে গাঢ় HCl দিলে যে বিজারকের উপস্থিতিতে এখানে অ্যানিলিন তৈরি হয়। এটা একটা বিক্রিয়া। এছাড়া বিজারণের মাধ্যমে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে এই যে বিজারণের মাধ্যমে এখানে জিঙ্ক আর গাঢ় HCl বিজারক হিসাবে ব্যবহার করা হয়। এটা থেকেও কিন্তু অ্যানিলিন তৈরি করা যায়। এরকম অনেক বিক্রিয়া আছে, তোমরা একটু বইটা দেখে নিবা। এগুলো মোটামুটি সহজই, সব বিক্রিয়া খুব কঠিন না। তো এখন এই যে আমি একটা যৌগের কথা বললাম বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এই যৌগটা নিয়ে আমি একটু কথা বলি, কারণ এটা বেশ ইম্পর্টেন্ট একটা যৌগ। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, ডায়াজো শব্দটা দেখো, ডায়াজো, ডাইএজো। ডাই মানে হচ্ছে দুই, আমরা জানি ডাই হচ্ছে দুই, আর এজো মানে হচ্ছে নাইট্রোজেন। মানে দুইটা নাইট্রোজেন থাকলে এই যৌগটা হচ্ছে ডায়াজোনিয়াম যৌগ। তো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড এই যৌগটা প্রস্তুত হয় কিভাবে দেখো। আর এইখানে এই দুইটা নাইট্রোজেন থাকায় বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরিনটা যদি তুমি না দাও, যেন এরকম করে যদি আমরা লিখি, তাইলে এটা হচ্ছে প্লাস, যেহেতু এখানে চারটা এই চলে আসছে। এখানে দেখো এটা হচ্ছে একটা আয়ন, বেনজিন ডায়াজোনিয়াম আয়ন। এটা যখন আমি ক্লোরাইড দিয়ে দিলাম তখন এটা হয়ে গেল একটা লবণের বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। তো এটা কিভাবে প্রস্তুত করা হয়, এটা প্রস্তুতিটা হচ্ছে যে প্রথমে ওই যে সোডিয়াম নাইট্রাইটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় নাইট্রাস অ্যাসিড তৈরি হয়। নাইট্রাস অ্যাসিড, এই নাইট্রাস অ্যাসিড এটা সদ্য প্রস্তুত, নাইট্রাস অ্যাসিড লাগে না, তার কারণ এটা সহজে নাইট্রিক অ্যাসিড হয়ে যায়। তো এই নাইট্রাস অ্যাসিড বেনজিনের সাথে বিক্রিয়া করে টেম্পারেচার হচ্ছে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেডে বিক্রিয়া করে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। এই যৌগটা খুব ইম্পর্টেন্ট যৌগ এই কারণে যে এই বিভিন্ন রঞ্জক পদার্থ ডাই তৈরি করতে, আমরা যে ডাই বলি, ডাই তৈরি করতে এই ডায়াজোনিয়াম ক্লোরাইডটা ব্যবহার করা হয়। বিভিন্ন রঙের রং তৈরি করতে এই ডায়াজোনিয়াম ক্লোরাইডটা ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে আমাদের বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড নিয়ে কথাবার্তা। তো এখন আমরা আসি এমিনের শনাক্তকরণ। এমিনকে কিভাবে শনাক্ত করা যায়। একটা বিখ্যাত বিক্রিয়া আছে, তোমরা বইতে দেখবা যে কার্বিল এমিন বিক্রিয়া। কার্বিল এমিন বিক্রিয়ার সাহায্যে আমরা প্রাইমারি এমিন এমনকি অ্যারোমেটিক এমিন এগুলো আমরা শনাক্ত করতে পারি। এই বিক্রিয়াটা কি, যে প্রাইমারি এমিন, মনে করো মিথাইল এমিনের সাথে ক্লোরোফর্ম এবং নাইট্রাস অ্যাসিড একসাথে বিক্রিয়া করলে মিথাইল আইসোসায়ানাইড প্রস্তুত হয়। এটার গন্ধটা হচ্ছে উগ্র গন্ধ দিয়ে এটা শনাক্ত করা হয় যে এখানে মিথাইল এমিন আছে। এটা কিন্তু ক্লোরোফর্মেরও একটা টেস্ট, যে ক্লোরোফর্ম এখানে আছে এটাও বোঝা যায় এই বিক্রিয়ার সাহায্যে। মানে এটা হচ্ছে এই মিথাইল আইসোসায়ানাইডের মানে ভীষণ একটা উগ্র গন্ধে এটা পরীক্ষা করা হয়। এই বিক্রিয়াটা, সেম বিক্রিয়াটা আমাদের কিন্তু অ্যারোমেটিক এমিনও দেয়। এনিলিন যেটা, এনিলিনও কিন্তু এই বিক্রিয়াটা দেয়।
এই ক্লোরোফর্ম এবং নাইট্রাস অ্যাসিডের উপস্থিতিতে এই যে ফিনাইল আইসোসায়ানাইড, এটার ফিনাইল আইসোসায়ানাইডের উগ্রগন্ধ দিয়ে এটা পরীক্ষা করা হয়। এটা হচ্ছে প্রাইমারি এমিন শনাক্ত করা যায়। এখন প্রাইমারি এমিন তো শনাক্ত করা গেল, এখন আমরা যদি মনে করি যে 1 ডিগ্রি এমিন, 2 ডিগ্রি এমিন, এগুলো আমরা কিভাবে শনাক্ত করব? তাহলে আমাদের ওই যে বিক্রিয়া করতে হবে, ওই নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়াটা করতে হবে। নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করা মানে হচ্ছে যে NaNO2 আর HCl দুইটার উপস্থিতিতে, নাইট্রাস অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করলে এখানে N2 গ্যাস তৈরি হবে। অ্যালকোহল উৎপন্ন হবে এবং নাইট্রোজেন গ্যাস যেটা, এটার বুদবুদ দেখে আমরা বুঝতে পারবো যে এখানে নাইট্রোজেন গ্যাসের বুদবুদ দেখে আমরা বুঝতে পারবো যে এটা 1 ডিগ্রি এমিন, প্রাইমারি এমিন। এখন যদি সেকেন্ডারি এমিন হয়, সেম বিক্রিয়াটাই, সেকেন্ডারি এমিন হলে এখানে কি উৎপন্ন হবে? একটা হলুদ বর্ণের তৈলাক্ত নাইট্রোসো এমিন তৈরি হবে। এইটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা সেকেন্ডারি এমিন, NNO। এটা হলুদ বর্ণের একটা তৈলাক্ত দ্রবণ তৈরি হবে নাইট্রোসো এমিনের, এইটা দিয়ে আমরা বুঝতে পারবো যে এটা সেকেন্ডারি এমিন। একই বিক্রিয়া, একই বিক্রিয়া আমরা যদি টারশিয়ারি এমিনে করি তাইলে কি হবে? তাইলে হবে যেটা, যে এটা দ্রবীভূত একটা দ্রবণ হয়ে যাবে, একটা দ্রবীভূত দ্রবণ হয়ে যাবে। ট্রাইমিথাইল অ্যামোনিয়াম নাইট্রাইট লবণ উৎপন্ন করে এটা দ্রবীভূত হয়ে যাবে। তো এই তিন রকম, একটা হচ্ছে বুদবুদ গ্যাস, একটা হলুদ বর্ণের তৈলাক্ত দ্রবণ, আর একটা দ্রবীভূত হয়ে যাবে। দ্রবীভূত দ্রবণ দেখে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি এমিন শনাক্ত করতে পারবো। আর ওই যে প্রথম যে বিক্রিয়াটা তোমাদের দেখালাম, কার্বিল এমিন পরীক্ষা, এটার সাহায্যে আমরা এনিলিনের শনাক্ত করতে পারবো। তাহলে আমাদের এমিনের শনাক্তকরণ বিক্রিয়া তোমরা এখন দেখলে, এমিনের প্রস্তুতি দেখলে, আর ইথারের প্রস্তুতিও তোমাদের দেখালাম। এখন হচ্ছে আমাদের এখানে আমরা একটা যৌগের কথা বলেছি, সেটা হচ্ছে ক্লোরোফর্ম। তো এখন আমরা একটু এই ক্লোরোফর্ম সম্পর্কে, একটু ক্লোরোফর্ম বেশ একটা ইম্পর্টেন্ট যৌগ, এই ক্লোরোফর্মের কথা তোমাদেরকে আমি বলবো। ক্লোরোফর্ম হচ্ছে আসলে মিথেনের হ্যালো ফর্ম, যেটাকে বলে হ্যালো ফর্মের একটা হচ্ছে ক্লোরোফর্ম। এটা হচ্ছে হ্যালো ফর্মের সংকেতটা হচ্ছে এই CHX3। এটা হচ্ছে ক্লোরোফর্ম, হতে পারে Cl3 থাকলে ক্লোরোফর্ম, এটা হচ্ছে ব্রোমোফর্ম। এছাড়া এখানে যদি তুমি আয়োডিন দিয়ে দাও তাইলে আয়োডোফর্ম। এখন ক্লোরোফর্ম ইম্পর্টেন্ট যৌগ এই কারণে যে ক্লোরোফর্মের বেশ কিছু ব্যবহার আছে, যেমন এটা চেতনানাশক রূপে ব্যবহার করা হয়। এছাড়া এটা কাঁদানে গ্যাস, যেটা সি ক্লোরোফর্ম, কাঁদানে গ্যাস তৈরিতেও কিন্তু ক্লোরোফর্ম ব্যবহার করা হয়। তো কাঁদানে গ্যাসের যে মেইন উপাদানটা, এটা তৈরি করতে, যেমন CCl3NO2, এটা হলো কাঁদানে গ্যাসের উপাদান, এটা থেকে তৈরি হয়। তো মূলত চেতনানাশক রূপে ক্লোরোফর্মের একটা ব্যবহার আমরা জানি। তো চেতনানাশক রূপে যখন ক্লোরোফর্ম ব্যবহার করা হয়, এটা কিন্তু বিশুদ্ধ হওয়া লাগে। এটা বিশুদ্ধ না থাকলে যার উপর এটা প্রয়োগ করা হবে সে তার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তো এই জন্য এটা বিশুদ্ধ হওয়াটা খুব জরুরি। ক্লোরোফর্ম কি হয়, খুব সহজেই সূর্যের আলো বা যে কোনো আলো এবং এয়ারের সাথে, এয়ারে কি থাকে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বিষাক্ত ফসজিন গ্যাস তৈরি করে। এই ফসজিন গ্যাসটা খুবই বিষাক্ত। তো এখন আমরা যদি না জেনে চেতনানাশক এটা ব্যবহার করে ফেলি, তখন কিন্তু এবং অবিশুদ্ধ আর কি, তখন ধরো এটা ফসজিন গ্যাস তৈরি হয়ে আছে, তো কাজেই তো সেই রোগীর অবস্থা খুব তখন খারাপ হয়ে যায়।
তো তাহলে আমাদের এখন আমরা কিভাবে বুঝবো যে এটা তো একটা গ্যাস, এটা উৎপন্ন, এটা বিশুদ্ধ না অবিশুদ্ধ, এটা বোঝার একটা সহজ পদ্ধতি আছে, সিলভার নাইট্রেট দিয়ে পরীক্ষা করা। সিলভার নাইট্রেট দিয়ে পরীক্ষা করলে ক্লোরোফর্মে যদি আমি সিলভার নাইট্রেট দিই এবং দেখি যদি কোনো অধক্ষেপ তৈরি হয়নি, তখন বুঝবো যে এটা বিশুদ্ধ। কিন্তু সিলভার নাইট্রেট যখনই এই যে HCl এর সাথে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইডের যখন সাদা অধক্ষেপ, যদি আমি দেখি যে এখানে সাদা অধক্ষেপ তৈরি হয়েছে, তাইলেই আমি বুঝতে পারবো যে এইটা আর বিশুদ্ধ নাই, কারণ এটা এই ফসজিন গ্যাস এবং HCl তৈরি করে ফেলছে, কাজেই ক্লোরোফর্ম আর বিশুদ্ধ নাই, এটা আর চেতনানাশক হিসাবে ব্যবহার করা যাবে না। তো এখন চেতনানাশক হিসাবে ব্যবহার করতে গেলে এটাকে ক্লোরোফর্মকে বিশুদ্ধ রাখতে হবে। বিশুদ্ধ রাখতে গেলে আমাদের কি করতে হবে, যে এটা আলো এবং বাতাস থেকে দূরে রাখতে হবে। আলো থেকে দূরে রাখতে গেলে আমাদের কি করতে হবে, একটা অস্বচ্ছ কাচের বোতলে রাখতে হবে, এবং একদম বাতাস থেকে দূরে রাখতে গেলে একদম যে পাত্রে রাখবো, যে বোতলে, একদম মুখ বরাবর ভর্তি করে রাখতে হবে, যাতে ওইখানে কোনো বাতাস না থাকে। তাইলে আলো এবং বাতাস না পেলে ক্লোরোফর্ম বিশুদ্ধ থাকবে। আর এছাড়াও অতিরিক্ত সতর্কতা হিসাবে আমরা কি করতে পারি, যে ক্লোরোফর্মের মধ্যে একটু 1% ইথানল যোগ করে ফেলতে পারি। 1% ইথানল যোগ করলে কি হবে, যে এটা যদি কখনো কোনো কারণে যদি বাতাস প্রবেশও করে, তো সেই ক্ষেত্রে সে ইথাইল কার্বনেট ফসজিন গ্যাসটা যদি হয়েও যায়, মনে করো বাই চান্স বাতাস প্রবেশ করলে ক্লোরোফর্মের সাথে বিক্রিয়া ফসজিন গ্যাস হয়ে গেছে, কিন্তু আমি যেহেতু 1% ইথানল আমার এখানে দেওয়া আছে, ওই ফসজিন গ্যাসের সাথে এই ইথানলটা বিক্রিয়া করে ইথাইল কার্বনেট উৎপন্ন করবে, ইথাইল কার্বনেট উৎপন্ন করবে। এইটা আবার এই ফসজিন গ্যাসের মতো এটা মারাত্মক বিষাক্ত না, তো কাজেই এটা কারোর ক্ষতির কারণ হবে না। তো কাজেই আমরা এই অতিরিক্ত সতর্কতা হিসাবে আলো বাতাস থেকে দূরে রাখবো এবং 1% ইথানল দিয়ে রাখবো, তাতে এটা আমাদের ক্লোরোফর্মটা বিশুদ্ধ থাকবে। তো আমি যে সেই দুইটা ক্লাস আগে মনে হয় অ্যালকোহল, ইথার, এমিন শুরু করেছিলাম, এটা আজকে আমাদের শেষ হলো। অ্যালকোহল, ইথার, এমিন তিনটারই তোমাদেরকে বিভিন্ন বৈশিষ্ট্য, তারপর বিক্রিয়া, শনাক্তকরণ, প্রস্তুতি, এগুলা নিয়ে তোমাদের আমি কয়েকটা ক্লাসে আলোচনা করলাম। সামনে আমরা এলডিহাইড এবং কিটোন শুরু করব। তো তোমরা এই বিক্রিয়াগুলা ভালো করে দেখবে, অ্যালকোহলের বিক্রিয়া, প্রস্তুতি, শনাক্তকরণ, আর যে বিক্রিয়াগুলো বললাম ইম্পর্টেন্ট, সবগুলো ভালো করে বুঝে তোমরা করবে। তোমাদের সামনে কিন্তু তোমরা এইচএসসি পরীক্ষার্থী, তোমরা ভালো করে এখন পড়তে হবে, ভালো করে তোমরা তোমাদের সময় কাজে লাগাবে এবং সুস্থ থাকবে সবাই, কারণ সুস্থ না থাকলে তো পড়াশোনা হবে না। ভালো থাকবে সবাই, ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।